কোথাও কি জেন জি অর্থাৎ জেনারেশন জেড তারা কি উঠে দাঁড়িয়েছে, তারা কি প্রতিবাদ করছে, নাকি এর নেপথ্যে রয়েছে অন্য কোনো সুর, এর নেপথ্যে রয়েছে অন্য কোনো কারণ, এর নেপথ্যে রয়েছে অন্য কোনো শক্তি? নেপালের রাস্তায় স্কুলের ইউনিফর্ম পরে অর্থাৎ স্কুলের পোশাক পরে বেরিয়ে এসেছে ছেলেমেয়েরা। তাহলে কি এটা সুসংগঠিত একটা রাজনৈতিক বিপ্লবের বহিঃপ্রকাশ? অনেকে বলছেন এর পেছনে রাজতন্ত্রের পক্ষে যারা রয়েছে। আপনাদের সবার মনে আছে যে নেপালে একটা রয়্যাল ম্যাসাকার হয়েছিল। সেই রয়্যাল ম্যাসাকার কি আপনারা সবাই জানেন। নেপালের রাজপুত্র কথিত আছে যে শুধুমাত্র দিব্যানী বলে তার বান্ধবীকে বিয়ে করার জন্য বাড়ি থেকে অর্থাৎ নেপালের রাজ পরিবার থেকে বাধা পাচ্ছিলেন। তাতেই উন্মত্ত হয়ে তিনি ডিনার টেবিলে স্টেনগান চালিয়ে দেন এবং গোটা নেপালের রাজতন্ত্রের পতন ঘটে। তখন এই খেপে যাওয়াটা এখন নয়, দীর্ঘদিন ধরে ছিল। আজকে তার বহিঃপ্রকাশ দেখতে পাচ্ছি। এখন প্রশ্ন হচ্ছে, নেপালের মন্ত্রিসভায় নেপালের কমিউনিস্ট পার্টির এত বড় বড় সব নেতৃত্ব, তারা কেন তারা পারল না এই অবস্থাটাকে সামাল দিতে? এই আন্দোলনের নেতৃত্ব দিল কি? আসলে এই সমস্ত আন্দোলনের নেতৃত্ব একা কেউ দেয় না। অর্থাৎ গোটা নেপালের বিভিন্ন প্রান্তে যে পুঞ্জীবিত ক্ষোভ ছিল তার বহিঃপ্রকাশ। আপনাদের খুব স্পষ্টভাবে বলি, বাংলাদেশে যে অশান্ত পরিবেশ ছিল, সেই অশান্ত পরিবেশে পরবর্তীকালে কে মুখ হয়েছিল? ঠিকই ধরেছে, মোহাম্মদ ইউনুস। তিনি আসলে কি আসলে এনজিও চালান। এই সুদান গুরুংকে ইনিও এনজিও চালান। এই কারণেই বারবার প্রশ্নটা উঠছে যে যারা এনজিও চালান তারা কেন নেতৃত্বে চলে আসছে? দাউ দাউ করে চলছে নেপাল। নেপালে প্রধানমন্ত্রী সহ গোটা মন্ত্রিসভা ভূপতিত। তাহলে কি নেপালে একটা বিরাট পরিবর্তনের ঢেউ চলে এলো, যা ছাপ ফেলবে এই উপমহাদেশে? নাকি নেপালে একটা ইঙ্গিত দিল 2022-এ শ্রীলঙ্কা, 2024-এ বাংলাদেশ, তারপর 2025-এ নেপাল? তাহলে কি দেশে দেশে শাসকের, দেশে দেশে আমলাতন্ত্রের প্রতি মানুষের রক্তচক্ষু? কোথাও কি জেন জি অর্থাৎ জেনারেশন জেড তারা কি উঠে দাঁড়িয়েছে, তারা কি প্রতিবাদ করছে, নাকি এর নেপথ্যে রয়েছে অন্য কোনো সুর, এর নেপথ্যে রয়েছে অন্য কোনো কারণ, এর নেপথ্যে রয়েছে অন্য কোনো শক্তি? সেই শক্তি কি বৈদেশিক শক্তি? নেপালে যে ঘটনা ঘটল, এর পেছনে কি শুধুমাত্র সামাজিক মাধ্যম অর্থাৎ ফেসবুক, ইউটিউব, টুইটার, ইনস্টাগ্রাম এসবের নিষেধাজ্ঞায় মানুষকে খেপিয়ে তুলল? মানুষ বলতে গেলে, দেশের মানুষ বলতে গেলে এখন কোন মানুষকে বলবো? জেন জিকে বলবো, যাদের বয়স 16 থেকে 25। নেপালের রাস্তায় স্কুলের ইউনিফর্ম পরে অর্থাৎ স্কুলের পোশাক পরে বেরিয়ে এসেছে ছেলেমেয়েরা। তাহলে কি এটা সুসংগঠিত একটা রাজনৈতিক বিপ্লবের বহিঃপ্রকাশ, নাকি মস্তিষ্ক প্রক্ষালন যন্ত্রের মাধ্যমে গোটা দেশের জেনজিকে খেপিয়ে তোলা হয়েছে? আবার অনেকে বলছেন নেপালে বাম শক্তির উত্থান, কমিউনিস্ট পার্টি অর্থাৎ আমরা জানি নেপালের কমিউনিস্ট পার্টি এখন ইউনাইটেড, সেই কমিউনিস্টরা হিন্দু রাষ্ট্র সেই নেপালের পরিবর্তন করতে চেয়েছে, আর তাতেই খেপে গেছে নেপালের জনগণ। কোনটা সত্যি, কোনটা ঠিক, আসল কারণ কি, এসবের নেপথ্যে কে? এ নিয়েই আজকে আমাদের রণক্ষেত্র।
আমি ঋতব্রত ভট্টাচার্য। শুরু করছি রণক্ষেত্র। আজকে রণক্ষেত্রে আমরা আলোচনা করব নেপালে কেন গণ অভ্যুত্থান, অর্থাৎ নেপালে কেন এই গণ অভ্যুত্থান ঘটল। আমরা কি এর সংকেত আগে থেকে পেয়েছিলাম? ইশারা কি ছিল যে গণ অভ্যুত্থান হবে? আমি প্রথমেই আপনাদের জানিয়ে রাখি, আমার রিপোর্টার হিসেবে, সাংবাদিক হিসেবে বিভিন্ন বাঁকে, নেপালের বিভিন্ন বাঁকে আমি সেখানে রিপোর্টিং করতে গিয়েছি। নেপালের মানুষ কিন্তু খুব সহজ সরল, এবং তারা যদি একবার বোঝেন, অর্থাৎ মাথায় যদি একবার কিছু নিয়ে নেন, তাহলে কিন্তু নেপালের মানুষজন আপনাকে ক্ষমাও করবে না। আর একবার যদি তারা বোঝেন আপনার উদ্দেশ্য ভালো, তাহলে তারা শেষ নিঃশ্বাস পর্যন্ত আপনার সঙ্গে থাকবে। শুনতে চমৎকার সুন্দর মনে হচ্ছে, অনেকে বলছেন এটাই সবচেয়ে বিপজ্জনক। নেপালের কমিউনিস্ট পার্টি, বাম শক্তি অন্য ধরনের নেপাল করতে গিয়েছিল, আর তাতেই কি বিপত্তি? অনেকে বলছেন এর পেছনে রাজতন্ত্রের পক্ষে যারা রয়েছে। আপনাদের সবার মনে আছে যে নেপালে একটা রয়্যাল ম্যাসাকার হয়েছিল। সেই রয়্যাল ম্যাসাকার কি আপনারা সবাই জানেন। নেপালের রাজপুত্র কথিত আছে যে শুধুমাত্র দিব্যানী বলে তার বান্ধবীকে বিয়ে করার জন্য বাড়ি থেকে, অর্থাৎ নেপালের রাজ পরিবার থেকে বাধা পাচ্ছিলেন। তাতেই উন্মত্ত হয়ে তিনি ডিনার টেবিলে স্টেনগান চালিয়ে দেন এবং গোটা নেপালের রাজতন্ত্রের পতন ঘটে তখনই। আবার এটাও ঠিক কথা, আজকে নয়, দশকের পর দশক ধরে নেপালে বাম শক্তি ছিল, এবং নেপালের বাম শক্তি, তাদের মধ্যে কেউ কেউ মাওয়িস্ট ছিলেন, কেউ কেউ মার্কসিস্ট লেনিনিস্ট ছিলেন। তারা সংগ্রাম করেছিল। তারা বলতেন ডিক্টেটরশিপ অফ প্রোলেটারিয়েট, অর্থাৎ সর্বহারার একনায়কতন্ত্র, এবং নেপালকে সমাজতন্ত্রী করার জন্য তারা উঠে পড়ে লেগেছিল। এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। নেপালের পাহাড়ে পাহাড়ে, কোনায় কোনায় মাওবাদী এবং অন্যদিকে কমিউনিস্ট, অর্থাৎ লেনিনিস্ট মার্কসিস্ট কমিউনিস্ট পার্টির কর্মীরা সক্রিয় ছিল, এবং সেটা ছিল রাজতন্ত্র যখন রয়েছে একেবারে মধ্যকক্ষণে তখন থেকেই। তারপর নেপাল কংগ্রেস দল ছিল। সব মিলিয়ে একটা ভজঘট অবস্থা হয়ে গেল রাজতন্ত্রের পতনের পর। তারপর গোটা নেপাল ধীরে ধীরে বামপন্থীরা একত্রিত হলো, এবং শেষ হাসি সবাই ভেবেছিল বামপন্থীরাই হাসবে। কিন্তু আদৌ কি তাই হলো? কেন হলো না? কি ঘটনা ঘটল? কিসের জন্য নেপালের জনতা, নেপালের জেনজি এত ক্ষেপে গেল? আজকে সে নিয়ে বিস্তারিত আলোচনা করব। আপনারা সবাই জানেন নেপালের প্রাইম মিনিস্টার কেপি শর্মা ওলি তিনি পদত্যাগ করেছেন। কেন? জেনজির প্রেসারে, অর্থাৎ চাপ এসেছে জেনারেশন জেড, জেনজি। কিসের জন্যে? কারাপশন এবং সোশ্যাল মিডিয়া ব্যান। এখন প্রশ্ন হচ্ছে, দুর্নীতি এবং সোশ্যাল মিডিয়া ব্যান, এই দুটো জিনিসের ক্ষেত্রে কোথায় মিল রয়েছে, কিসের সঙ্গে সংযুক্ত? দেখুন, গোটা উপমহাদেশে, বিশেষ করে ডেভেলপিং বা উন্নয়নশীল দেশগুলোতে বা পিছিয়ে থাকা দেশগুলোতে সবসময় কি দেখা যায়? দেখা যায় যে রাজতন্ত্রের অবসান হলেও গণতন্ত্রের মাধ্যমে বেশ কিছু মানুষ বিভিন্নভাবে কাটমানি নেয়, রাষ্ট্রের বিভিন্ন প্রাকৃতিক সম্পদকে তারা ব্যবহার করে, বিভিন্ন জায়গায় তাদের সন্তান সন্ততিরা সুযোগ পায়, এবং বিভিন্নভাবে সেটিং, অর্থাৎ বিভিন্নভাবে তারা সমঝোতা করে নিজেরা বড়লোক হয়ে ওঠে। এটা ভাবার কোনো কারণ নেই রাজনীতিবিদদের মধ্যে রাজনীতি আর রাজনীতিদের মধ্যে নিজেদের মধ্যে সম্পর্ক অনেক সময় শ্রেণী স্বার্থ, অর্থাৎ একটা ক্লাস ইন্টারেস্ট থাকে। একটু বুঝিয়ে বলি ব্যাপারটা। ধরুন একজন শাসক, একজন বিরোধী, তারা মুখে বিরোধিতা করছে। রাজনৈতিক শক্তি দুটো, তারা নিজেদের মধ্যে যখন কথা বলবে, সেটা টেলিভিশন টক শো হতে পারে, সেটা ময়দানে দাঁড়িয়ে হতে পারে, সেটা কোনো ক্ষমতার অলিন্দে চেয়ারে বসে, গদিতে বসে হতে পারে, তারা একে অপরকে দুষছে, কিন্তু কোথাও নিজেদের মধ্যে একটা সমঝোতা থাকে, যাকে সেটিং বলা হয়। অর্থাৎ তুমি যত খুশি দুর্নীতি করো, তোমার জায়গায় তুমি থাকবে, আমার জায়গায় আমি থাকবো। সে গোটা দেশ জুড়ে যত আন্দোলন হোক না কেন, এই সেটিংটা থাকে। অনেকে বলছেন এই সেটিংটা মানুষের যখন ক্ষোভ, সেই ক্ষোভের পারদ যখন একেবারে তুঙ্গে চলে যায়, তখন মানুষ মানতে চায় না। তখন তাদের চোখে সমস্ত রাজনীতিবিদ তারা এক হয়ে যায়, অর্থাৎ
তাদের কাছে আর তখন রাজনৈতিক ভেদাভেদ থাকে না। তখন জনতা ক্ষেপে ওঠে। জনতা বলে, আমার কষ্টার্জিত অর্থে তুমি এইভাবে আয়েশ করছো, সেই আয়েশ তোমাকে করতে দেব না। জনতা তখন বলে, আমার অর্জিত অধিকার ফেরত দাও। এখন প্রশ্ন হচ্ছে জনতার অধিকার কি এবং কোন কোন লক্ষ্যে জনতা রাষ্ট্রের কাছ থেকে কি কি চায়। দেখুন, একটা প্রাচীন ধারণা আছে, আমি প্রাচীন এই কারণে বলছি যে ওল্ডেস্ট ডেমোক্রেসি শুধুমাত্র মার্কিন যুক্তরাষ্ট্র নয়, আমি আরও পিছিয়ে যেতে বলছি, অর্থাৎ রোমে যখন ডেমোক্রেসি বা গণতন্ত্র ছিল তখনও রাষ্ট্রের কাছ থেকে একজন প্রজা কি কি চাইত? অবশ্যই চাইতো খাদ্য, পানীয় অর্থাৎ জল, স্বাস্থ্য, শিক্ষা এবং একটা সাংস্কৃতিক পরিবেশ। এবং রোমের ক্ষেত্রে আপনারা দেখেছেন যে রোমের ক্ষেত্রে বিনোদনটাও রাষ্ট্রকে, সমাজের যারা বিভিন্ন অংশের মানুষ তাদের জন্য, নাগরিকদের জন্য দিতে হতো। ওই প্রাচীনকাল থেকেই রাষ্ট্র দায়িত্ব এগুলো এর সঙ্গে জুড়েছে। ওই আরবে বসন্ত থেকে শুরু হয়েছে, এখনো পর্যন্ত চলছে। অনেকে বলছেন সোশ্যাল মিডিয়া অর্থাৎ সামাজিক মাধ্যমে মানুষ তার স্বাধীন চিন্তা ভাবনা, মত প্রকাশ, কি দেখবে না দেখবে এতে কারোর নাক গলারও পছন্দ করে না। এবার প্রশ্নটা হচ্ছে এই কারাপশন আর সোশ্যাল মিডিয়া এবং এর নিষেধাজ্ঞার মধ্যে যোগাযোগটা কোথায়? কেন এই প্রসঙ্গ উত্থাপন করলাম নেপালে? আসলে নেপালে সোশ্যাল মিডিয়াতে একের পর এক ছবি উঠেছিল যেখানে দেখা যাচ্ছিল যে যারা, সেটা বিরোধী দল হতে পারে, শাসক দল হতে পারে, আমলা হতে পারে, তাদের সন্তান পুত্ররা বা তাদের কন্যারা যে জীবনযাপন করছে সাধারণ খেটে খাওয়া নেপালের যারা জেনজি অর্থাৎ যাদের বয়স 16 থেকে 25-এর মধ্যে, তারা কল্পনাও করতে পারে না। কাঠমান্ডুর রাস্তায় অথবা কাঠমান্ডু সে বিখ্যাত হোটেল যেখানে ক্যাসিনো আছে, সেখানে বিলাসবহুল জীবনযাপন একমাত্র করতে পারে ফরেনাররা অর্থাৎ বিদেশিরা। আরও পরিষ্কারভাবে বললে ইউরোপ থেকে শুরু করে গোটা পৃথিবীর ধনীরা সেখানে যায়। সেখানে কি দেখা যাচ্ছিল? বিভিন্ন সামাজিক মাধ্যমে, পোস্টের মাধ্যমে দেখা যাচ্ছিল যে নেতা, আমলা অথবা রাষ্ট্রের কেষ্টবিষ্টুদের ছেলে মেয়েরা তারা সেখানে ধনী এবং বিলাসবহুল জীবনযাপন করছে। এদিকে নেপালের সাধারণ মানুষ, এদিকে নেপালের সাধারণ জেনজি, তারা দুবেলার খাদ্য, দুবেলার পানীয়, স্বাস্থ্য কিছু পাচ্ছে না। আর তারা দেখছে বিলাস ব্যসনে নেতা নেত্রী, বিভিন্ন আমলা, তার ছেলেমেয়েরা তারা দেদার হাতে পয়সা ওড়াচ্ছে। এই ক্ষোভের জন্ম দিল কে? গোটা নেপাল জুড়ে একেবারে প্রান্তে প্রান্তে এই খবর পৌঁছে দিল কে? অবশ্যই সামাজিক মাধ্যম। আবার অন্যদিকে দেশের সার্বভৌম এবং দেশ আগে, এই উক্তি দিয়ে প্রাইম মিনিস্টার কেপি শর্মা ওলি তিনি কি করলেন? তিনি বললেন 3 সেপ্টেম্বর অর্থাৎ সেপ্টেম্বরের 3 তারিখের মধ্যে যত টিকটক আগেই কথা বলে নিয়েছে, মধ্যখানে টিকটকও বাতিল হয়ে গিয়েছিল, টিকটক পরে মেনে নিয়েছে যা যা বলেছে অর্থাৎ নেপাল সরকার, ইউটিউব থেকে শুরু করে, ফেসবুক থেকে শুরু করে, ইনস্টাগ্রাম থেকে শুরু করে সমস্ত সামাজিক মাধ্যমে, মানে 20টির বেশি সামাজিক মাধ্যমকে রাতারাতি ব্যান করে দেওয়া হয়েছে। কারণ তাদের বলা হয়েছিল যে 3 তারিখের মধ্যে, সেপ্টেম্বরের 3 তারিখের মধ্যে তাদের নেপাল সরকারের কাছে নথিভুক্ত করতে হবে তাদের নাম। এই নথিভুক্ত করার জন্য কি কি দরকার? নেপালে তাদের একটি অফিস থাকবে, তাদের আধিকারিক থাকবে এবং তাদের এক প্রকার মুচলেখা দিতে হবে কোনো ধরনের ফেক, ভুয়ো বা এমন কোনো খবর তারা ছাড়তে পারবে না সামাজিক মাধ্যমে যে খবরটি নেপাল সরকার বা নেপাল রাষ্ট্রের বিরুদ্ধে যায়। স্বভাবতই নেপালের এই কথায় আমল দেয়নি সামাজিক মাধ্যমগুলো। অনেকে বলছেন এই কারণেই, যেহেতু এই সামাজিক মাধ্যমগুলো বন্ধ হয়ে গিয়েছে, এই কারণেই ক্ষোভ ছড়িয়ে পড়ে। এখন দেখুন, পক্ষে বিপক্ষে অনেক কিছু বলা যায়। সত্যি রাষ্ট্রের তার সার্বভৌমত্ব রক্ষার জন্য এবং যদি সত্যি ফেক নিউজ
ক্রমাগত প্রচারিত হতে থাকে, রাষ্ট্রের মধ্যে তো অশান্তি হবে। সুতরাং নেপাল সরকারের এই যে আইনি পদক্ষেপ, এই পদক্ষেপকে অনেকেই সমর্থন করেছেন। আবার অন্যদিকে মনে রাখতে হবে যে রাষ্ট্র খাদ্য, স্বাস্থ্য, পানীয়, শিক্ষা, মৌলিক অধিকারগুলো যেখানে মানুষের নেই, সেইখানে সেই রাষ্ট্রের এমন নিষেধাজ্ঞা জারি করা কি সত্যি উচিত? আমি আপনাদের বোঝাই। ধরুন একটা প্রেসার কুকার রয়েছে, এই প্রেসার কুকারে দেখবেন মাথার ওপর একটা হুইসেল থাকে। কেন হুইসেল থাকে? তার কারণ এখানে জল বা কোনো খাদ্যদ্রব্য গরম হতে হতে এত বাষ্প হয়, সেই বাষ্প এখান থেকে যাতে বেরোতে পারে। যদি হুইসেল না থাকতো তাহলে কি হতো? তাহলে খুব তাড়াতাড়ি রান্না হতো। হুইসেল ছাড়া প্রেসার কুকার যদি হতো তাহলে তার চাপ আরও বাড়তো, রান্নাটা আরও বেশি তাড়াতাড়ি হতো। কিন্তু না, আমাদের প্রাকৃতিক নিয়ম কি বলে? কখনো এই চাপটা এতটা বেশি যাতে না হয় যাতে এটাই ফেটে যায়, অর্থাৎ প্রেসার কুকারটাই না ফেটে যায়। গণতন্ত্রেও ঠিক এই রকম একটা হুইসেলের দরকার। যে রাষ্ট্রে এই হুইসেলটা ঠিক থাকে না, সে রাষ্ট্রে একসময় ক্ষোভ পুঞ্জীভূত হতে হতে, যা আজকে নেপালে হয়েছে, আগে শ্রীলঙ্কায় হয়েছে, সেই পুঞ্জীভূত ক্ষোভ হুইসেল না থাকলে যাবে কোথায়? ফাটিয়ে দেবে। ঠিক সেই কারণে আজকে নেপালে এই অবস্থা। গোটা মন্ত্রিসভা ভূপতিত হয়েছে এবং প্রাইম মিনিস্টারকে পালাতে হলো দেশ ছেড়ে। তার কারণ তেনাকে পদত্যাগও করতে হলো, এখন প্রাক্তন বলবো, অর্থাৎ এখন কেপি শর্মা ওলি প্রাক্তন নেপালের প্রধানমন্ত্রী, পালাতে হলো। তার কারণ কি? তার কারণ মানুষের ক্ষোভ উগরানোর জায়গা যদি বন্ধ করে দেওয়া হয়, ঠিক প্রেসার কুকারের হুইসেল যদি না থাকে, তাহলে প্রেসার কুকারের হুইসেল অর্থাৎ না থাকলে প্রেসার কুকারটাই বাস্ট করে যাবে। ঠিক সেই ঘটনাই ঘটেছে এবং এই জন্যেই অনেকে বলছেন জেন জি তারা খেপে গেছে। দেখুন, শুধু সামাজিক মাধ্যম নিষেধাজ্ঞা করে দিয়েছে এবং নিষেধাজ্ঞা করার জন্য গোটা নেপাল জ্বলছে দাউ দাউ করে, এটা একবারও ভাববেন না। এই সামাজিক মাধ্যমে তো নেপালের আসল ছবিটা দেখেছে নেতা নেত্রী, আমলা, বড় বড় কেষ্ট বিষ্টু, তাদের ছেলেমেয়েরা কি জীবনযাপন করছে। আর এই জন্যে জেনজি তারা যখনই দেখছে তাদের মোবাইলে অথবা অন্য কোনো জায়গায়, তখন তারা খেপে যাচ্ছে। এই খেপে যাওয়াটা এখন নয়, দীর্ঘদিন ধরে ছিল। আজকে তার বহিঃপ্রকাশ দেখতে পাচ্ছি। এখন প্রশ্ন হচ্ছে, নেপালের মন্ত্রিসভায় নেপালের কমিউনিস্ট পার্টির এত বড় বড় সব নেতৃত্ব, তারা কেন তারা পারল না এই অবস্থাটাকে সামাল দিতে? দেখুন, একটি ঘটনা যখন ঘটে, একটি আন্দোলন যখন ঘটে, কোনো রাষ্ট্রে যখন একটা বিরাট পরিবর্তন আসে, সেটা কিন্তু শুধু একটি ঘটনাকে কেন্দ্র করে হয় না। একটি ঘটনা সামনে আসে, কিন্তু তার পেছনে একটা দীর্ঘ প্রেক্ষাপট, ইতিহাস এবং কারণ থাকে। নেপালেও এই কারণগুলো ছিল। অনেকে বলছে 2022-এর শ্রীলঙ্কা, 2024-এর বাংলাদেশ থেকে কোথাও কি উদ্বুদ্ধ হয়েছে? দেখুন, উদ্বুদ্ধ হতে পারে, কিন্তু অন্য রাষ্ট্রে কি হচ্ছে তাই দেখে নিজের রাষ্ট্রে সবাই ঝাঁপিয়ে পড়বে এমনটা হয় না। হয়তো শ্রীলঙ্কা বা বাংলাদেশের ঘটনা প্রভাবিত করতে পারে, পথ হয়তো কিছুটা দেখাতে পারে, কিন্তু নেপালের মানুষ যখন সিদ্ধান্ত নিয়েছে, তখন সে সিদ্ধান্তের পেছনে কিন্তু অন্য রাষ্ট্রের থেকেও অনেক বেশি দায়ী নেপাল এবং তার রাষ্ট্র ব্যবস্থা। কেন বলছি? আমি ধরে নিলাম তর্কের খাতিরে এর পেছনে বৈদেশিক শক্তি আছে। আবার এটাও ঠিক কথা একেবারে যে নেই সেটাও বলবো না। আমি এটাও মেনে নিলাম যে যেহেতু নেপালকে হিন্দু রাষ্ট্র করার কথা এবং হিন্দু রাষ্ট্র হিসেবে পরিচিতি রয়েছে, বামপন্থীরা এই হিন্দু রাষ্ট্র থেকে সরে আসতে চেয়েছে, তাই মৌলবাদীরাও খেপে গেছে। অর্থাৎ তারা বলছেন না, নেপালকে হিন্দু রাষ্ট্রই থাকতে হবে, এবং বামপন্থীদের অত্যন্ত সংবেদনশীল হওয়া উচিত ছিল, যে বিষয়টা সংবেদনশীল হতে পারেনি এবং তাড়াহুড়ো করতে গিয়েই অনেকে বলছেন এই ঘটনা ঘটাতে পারে। তার কারণ নেপালের বামপন্থীদের প্রতি নেপালে যারা বিশ্বাস করেন ঐতিহ্যের কথা, যারা রাজতন্ত্র পছন্দ করেন, রাজতন্ত্রের অনুগামী, তাদের দীর্ঘদিনের ক্ষোভ ছিল যে এই বামপন্থীরা, এরা কমিউনিস্ট, এরা বসেই নেপালকে ধর্মনিরপেক্ষ দেশ করে দেবে। এখন নেপালে অনেকে আপনারা বলবেন, না খাতায় কলমে তো সবই ঠিক আছে, না কেন আপনি বলছেন?
কেপি শর্মা ওলি এবং কমিউনিস্টদের তাদের প্রতি একটা রাজতন্ত্র এবং নেপালের একটা বিরাট অংশের মানুষ তারা খুব সতর্ক দৃষ্টিতে দেখছিলেন এবং তাদের ভাবাবেগে আঘাত পড়েছে নাকি এটাও বিচার্য বিষয়। দেখুন, এই মুহূর্তে দাঁড়িয়ে কোনো একটি ঘটনা ঘটার পর সঙ্গে সঙ্গে কারণ বলা যায় না। আমি শুধু বিষয়গুলো উপস্থাপন করছি, অর্থাৎ তুলে ধরছি। দ্বিতীয়ত, এই নেপালে যারা রাজতন্ত্রী তাদের বরাবরের ইচ্ছে নেপালের ঐতিহ্য, রাজার ঐতিহ্য, নেপালের মহিমা, হিমালয় কন্যা বলা হয় নেপালকে, সেই নেপালের মহিমা, তার পেছনে সে নৃবিজ্ঞানীরা, সমাজবিজ্ঞানীরা তারা দেখবেন, বিচার করবেন নেপালের ঐতিহ্য, নেপালের ভাবাবেগ, নেপালের প্রজা এবং নেপালের রাজতন্ত্রের প্রতি যারা অনুসারী তারা মনে করেন রাজ পরিবার, নেপালের ঐতিহ্য এবং প্রজা হিসেবে তাদের রাজতন্ত্রের প্রতি আনুগত্য এটা যুগ যুগ ধরে চলে এসছে। এত সহজে কমিউনিস্টদের কথা বা বামেদের কথা তারা শুনতে নারাজ। এবার চলে আসি অন্য একটি প্রসঙ্গে। দেখুন, এইগুলো নিয়ে তো গবেষণা হবে, কিন্তু আসল কারণ কি? দুর্নীতি। আসল কারণ কি? দেশের আর্থিক ব্যবস্থা। আসল কারণ কি? দেশের শিক্ষা ব্যবস্থা এবং নেতা মন্ত্রী কেষ্টবিষ্টুদের ছেলে মেয়েদের তাদের বিলাসবহুল জীবনযাত্রা। আপনারা দেখবেন নেপালে একটা বেশ কিছুদিন ধরে বিভিন্ন সামাজিক মাধ্যমে একটা প্রচার চলছিল, হ্যাশট্যাগ নেপালের নেপো বেবি, অর্থাৎ নেপালের নেপো বেবি বলতে গেলে বোঝানো হচ্ছে এই কেষ্টবিষ্টুদের ছেলে মেয়েদের জীবনযাত্রা। হ্যাঁ, মানছি একের পর এক সামাজিক মাধ্যম ব্যান হয়ে গেছিল, নিষেধাজ্ঞা হয়ে গেছিল, কিন্তু যেটা খোলা ছিল, যেমন টিকটক খোলা ছিল, সেখানে একেবারে আগুনের মতো ছড়িয়ে পড়েছে গোটা নেপালে এই আন্দোলনের বিভিন্ন পর্চা। কিন্তু এই আন্দোলন সংগঠিত করলো কে? এই আন্দোলনের নেতৃত্ব দিল কে? আসলে এই সমস্ত আন্দোলনের নেতৃত্ব একা কেউ দেন না, অর্থাৎ গোটা নেপালের বিভিন্ন প্রান্তে যে পুঞ্জীবিত ক্ষোভ ছিল তার বহিঃপ্রকাশ। কিন্তু তা সত্ত্বেও এই নেপালের আন্দোলনের একটি বুক ছিল, আমি সে বিষয়ে বলবো। তার আগে আপনাদের বলে রাখি যে several group protesters also advanced in a march towards the parliament, breaking barricades and overpowering the security forces. এখন দেখুন, আমরা এই খবর সবাই জানি যে মোটরসাইকেল করে, পায়ে হেঁটে, কেউ অন্যান্য যানবাহনে এসে সবাই জড়ো হয় এবং তারপর তারা গিয়ে একেবারে পার্লামেন্ট ভবন অর্থাৎ তাদের সংসদে গিয়ে আক্রমণ করে। সেখানে সিকিউরিটি ফোর্স প্রথম দিকে তারা চেষ্টা করেছিল এবং কাঠমান্ডু শহরে বিভিন্ন জায়গায় আমরা জানি যে সেখানে কারফিউ জারি করা হয়েছিল, কিন্তু তা সত্ত্বেও পারল না কেন? নেপালের সেনাবাহিনী, নেপালের সিকিউরিটি ফোর্স, নেপালের পুলিশ, কাঠমান্ডু পুলিশ পারল না কেন? দেখুন, অনেকে বলবেন যে এই ধরনের ঘটনাতে তাহলে কি সেনাবাহিনীর ইন্ধন থাকে? বা এই যে সিকিউরিটি ফোর্স যাদের দায়িত্ব ছিল নেপালের সংসদ ভবন রক্ষা করা, তারা পারলেন না কেন? তার কারণটা একটাই, যখন দেশের তরুণ তরুণী, যুবক যুবতী, এখানে তো স্কুলের ছেলেমেয়েরাও ছিল, তারা যখন এগিয়ে আসে তখন যে কোনো দায়িত্বশীল মানুষ তিনি যেই সিকিউরিটি ফোর্সেই কাজ করুক না কেন, যেই সামরিক বাহিনীতেই কাজ করুক না কেন, আমার দেশবাসী, তাদের সন্তান মানে আমারও সন্তান, আমার হাতের বন্দুক তখন কি ট্রিগারে চাপ দেবে? ঠিক সেই জিনিসটাই হয়েছে। আসলে যারা ক্ষমতায় থাকেন তারা অনেক সময় অহমিকায় বুঝতে পারেন না যে কতটা ফ্র্যাজাইল, কতটা ভঙ্গুর অবস্থায় তারা রয়েছেন। যখন বুঝতে পারেন তখন অনেক দেরি হয়ে যায়। আমি আসি, his resignation comes days after the protests against the administration turned violent and resulted in the killing of 19 people amid clashes between the agitators and security forces. দেখুন, 19 জন প্রাণ হারিয়েছে। এখন মুশকিলটা হচ্ছে যখন এই ধরনের ধ্বংসলীলা চলছে কাঠমান্ডু শহরে, কারফিউ জারি হচ্ছে, সিকিউরিটি ফোর্স পাচ্ছে না, সেই সময় গুলি চালানো, সেই সময় মানুষকে মারা, তখন কি হয় জানেন? ওই আগুনে ঘি ছোড়ার মতো আরও দাউ দাউ করে জ্বলে ওঠে। ঠিক সেই কাজটাই হয়েছে। অনেকে এক্ষেত্রে বিশ্লেষণ করছেন বাংলাদেশের সঙ্গে। আসলে যে কোনো মানুষের প্রাণহানি, তার ছবি, তার ভিডিও ফুটেজ যখন সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে তখন মানুষ আর সহ্য করতে পারে না। মানুষ ভাবে যে না, সহ্যের বাঁধ ভেঙে গিয়েছে। অনেকে বলছেন নেপালে ঠিক এই ঘটনাই ঘটেছে।
সিকিউরিটি টাইটান অ্যালং ইন্দো-নেপাল বর্ডার। দ্য হিন্দু লিখছে, the Saurashtra Sima Bal SSB that guards the 1751 kilometer long unfenced international front with Nepal। দেখুন, নেপালের সঙ্গে আমাদের কিন্তু বিভিন্ন সীমান্ত রয়েছে, সেই সীমান্তে কোনো প্রাচীর নেই বা পাঁচিল নেই বা কাঁটাতারের বেড়া নেই। এটা কিন্তু ছোট জায়গা নয়, 1751 কিলোমিটার, একটা বিরাট অংশ, সেখানে আনফেন্সড। Nepal has stepped up security across all its border posts and vulnerable points in the wake of unrest in Nepal, officials said। যখনই এই খবর পাওয়া গেছে, আমাদের সীমারক্ষা বাহিনী অর্থাৎ আমাদের সশস্ত্র সীমা বল এসএসবি, তারা সেখানে প্রহরা বাড়িয়ে দেওয়া হয়েছে যাতে কেউ ঢুকতে না পারে। All the field commanders of the SSB have been asked to be on the ground and maintain an enhanced vigil. They said additional forces have been deployed at 22 outposts of the Saurashtra Sima Bal। অর্থাৎ 22টা আউটপোস্টে সেখানে আরও সংখ্যা বাড়ানো হয়েছে এবং সবাইকে, এসএসবির সবাইকে বলে দেওয়া হয়েছে যে না, আরও বেশি টহল বাড়াতে হবে এবং নজরদারি বাড়িয়ে দেওয়া হয়েছে এবং অ্যাডিশনাল ফোর্স, অতিরিক্ত ফোর্স সেখানে পাঠানো হচ্ছে। While police stations in 5 border areas are keeping surveillance through drone camera, Superintendent of Police Vikas Kumar said in Balrampur। দেখুন, আমাদের যে থানার পুলিশ রয়েছে তারা ড্রোন দিয়ে নজরদারি করছে, তার কারণ যাতে নেপাল থেকে কেউ চলে না আসতে পারেন বা অবাঞ্ছিত কোনো ঘটনা না ঘটে। এয়ার ইন্ডিয়া ক্যান্সেলস Delhi Kathmandu flights। Air India on Tuesday, September 9, cancelled its flights between the national capital and Kathmandu in the view of the closure of the city's airport amid anti-government protest। অবশ্যই আমার খুব মনে আছে যে নেপালে কিন্তু এই ধরনের ঘটনা এবার প্রথম নয়। অনেক দিন আগে, মানে সেটা আপনারা জানেন, রয়্যাল ম্যাসাকারের সময় ঠিক একই ঘটনা হয়েছিল। এয়ার ইন্ডিয়া সেই সময়ও কিন্তু বেশ কিছু দিনের জন্য তারা ফ্লাইট চালাতে পারেনি, অর্থাৎ উড়ান চালাতে পারেনি। আসলে গোটা নেপাল জুড়ে এই মুহূর্তে প্রোটেস্ট চলছে এবং সব দেখুন, সব তরুণ তরুণী, তাদের অস্ত্র কি? নেপালের জাতীয় পতাকা। আর তাদের অস্ত্র কি? তাদের অস্ত্র হচ্ছে তাদের পোস্টার, কোনোটা প্রিন্ট আউট নেওয়া, কোনোটা হাতে লেখা, এবং এই প্রিন্ট আউট আর হাতে নেপালের জাতীয় পতাকা। দেখুন, নেপালের জাতীয় পতাকা মানে এই তরুণ তরুণীরা বারবার করে মানুষকে বোঝানোর চেষ্টা করছেন তারা কোনোভাবে রাষ্ট্রবিরোধী নয়। এখন কেন নেপালের পতাকা নিয়ে তারা নামছেন? এটা অবশ্য সব জায়গাতেই হয়, বিশেষ করে বাংলাদেশের ক্ষেত্রেও দেখেছেন, যে সময় বাংলাদেশে দাউ দাউ করে আগুন জ্বলছিল, শেখ হাসিনাকে পালাতে হয়েছিল, সে সময়ও বাংলাদেশের পতাকা ছিল। আসলে জাতীয় পতাকাটা হাতে নেয়, বিশেষ করে নেপালের ক্ষেত্রে নিয়েছে খুব তাৎপর্যপূর্ণ। তার কারণ নেপালের সরকার আগ বাড়িয়ে ঘোষণা করেছিল এদের রাষ্ট্রবিরোধী। এই রাষ্ট্রবিরোধী ঘোষণা করাতে আরও বেশি ক্ষেপে গিয়েছে জেন জি। তারা বলছেন না, রাষ্ট্রের প্রতি তাদের ভালোবাসা, রাষ্ট্রের প্রতি তাদের অটুট বন্ধন কোনো সময় শিথিল হয়নি। এটা প্রমাণ করতেই এক হাতে জাতীয় পতাকা আর অন্য হাতে বিভিন্ন ধরনের পোস্টার, যেখানে তাদের ক্ষোভ লেখা আছে, তাই নিয়ে তারা বেরিয়ে পড়েছে। এরপর চলে আসি, ফিনান্সিয়াল এক্সপ্রেস লিখছেন, amid all this one name has made headline, Sudan Gurung, the activist and the head of an NGO which spearheaded the protest and led to collapse of Oli government in Nepal। এই সুদান গুরুং কে? অত্যন্ত গুরুত্বপূর্ণ এই মুহূর্তে একটা প্রশ্ন। দেখুন, আপনাদের খুব স্পষ্টভাবে বলি, বাংলাদেশে যে অশান্ত পরিবেশ ছিল, সেই অশান্ত পরিবেশে পরবর্তীকালে কে মুখ হয়েছিল? ঠিকই ধরেছেন, মোহাম্মদ ইউনুস। তিনি আসলে কে? আসলে এনজিও চালান। এই সুদান গুরুংকে, ইনিও এনজিও চালান। এই কারণেই বারবার প্রশ্নটা উঠছে যে যারা এনজিও চালান তারা কেন নেতৃত্বে চলে আসছেন। এবার এনজিও চালালে এই উপমহাদেশে কি হয় জানেন? বিভিন্ন জায়গা থেকে বৈদেশিক ফান্ড ঢোকে, আর বৈদেশিক ফান্ড যখন ঢুকছে, আপনার মনে হচ্ছে জনহিতকর কাজকর্ম হচ্ছে, কিন্তু জনহিতকর কাজকর্মের জন্যই কি শুধু টাকা দিচ্ছে? এমনও হতে পারে কোনো রাষ্ট্রের সার্বভৌমত্ব নষ্ট করে দেওয়ার জন্য, কোনো রাষ্ট্রকে
ভেতর থেকে নাড়িয়ে দেওয়ার জন্য ওই এনজিওর মারফত টাকা ঢোকে এবং যারা টাকা দিচ্ছেন তারা তাদের স্বার্থ চরিতার্থ করে। অনেকে বলেন যে মোহাম্মদ ইউনূস বাংলাদেশটাকে বেচে দিচ্ছে বৈদেশিক শক্তির হাতে, এবং তার প্রমাণও অনেকে তুলে ধরেছেন। আপনারা জানেন বাংলাদেশের বিভিন্ন বর্ডার এবং সেন্ট মার্টিন দ্বীপে কি হচ্ছে। আপনারা জানেন মোহাম্মদ ইউনূস তিনি বৈদেশিক শক্তির কাছে বারবার নথি স্বীকার করেছেন, এবং অনেকে মনে করেন যে এনজিওর অন্যতম কর্ণধার মোহাম্মদ ইউনূস আসলে বিদেশি টাকায় পুষ্ট, এবং সেই টাকা খুব সুন্দরভাবে চ্যানেলাইজ করা হয়েছিল, দীর্ঘদিন ধরে একটা ব্লু প্রিন্ট তৈরি করা হয়েছিল, এবং তারপরেই এমনভাবে সেই বিদ্রোহ ঘোষণা করা হয় বা বিদ্রোহটা তৈরি করা হয় যাতে শেখ হাসিনাকে পালাতে হয়, প্রধানমন্ত্রী, তৎকালীন প্রধানমন্ত্রী, তাকে পালাতে হয় বাংলাদেশ ছেড়ে। এবং সত্যি কথা বলতে গেলে অনেকে বলছেন টাইমলাইনটা দেখুন, অর্থাৎ যখন বাংলাদেশের আইনি ব্যবস্থায় মোহাম্মদ ইউনূসের ওপর শাস্তির খাড়া নামতে চলেছে তার কয়েক ঘন্টা আগে মঞ্চস্থ হয়ে গেল শেখ হাসিনা, তাকে ছেড়ে চলে যেতে হলো, এবং মোহাম্মদ ইউনূস তিনি অলিখিত রাষ্ট্রপ্রধান হয়ে গেলেন। তখন অলিখিত বলছি কেন? কারণ তখনও তো তিনি প্রধান উপদেষ্টা হননি। তারপর প্রধান উপদেষ্টা হলেন, অর্থাৎ এক কথায় অনির্বাচিত রাষ্ট্রপ্রধান হয়েই কি করলেন, প্রথমেই তার বিরুদ্ধে যে সমস্ত কেসগুলো ছিল, মামলাগুলো ছিল, যার শাস্তি ঘোষণা হতো আর কয়েক ঘন্টা বাদে, মানে একদিন দুদিনের মধ্যেই তার জীবনের সমস্ত কিছু বাংলাদেশের সঙ্গে তাকে সব সম্পর্ক ছিন্ন করতে হতো, বাংলাদেশে আর ঢুকতেই পারতেন না জীবনে। এসে কি করলেন, তিনি সেগুলোকে খারিজ করে দিলেন। তাহলে কি মোহাম্মদ ইউনূস বিদেশি শক্তিতে বলিয়ান হয়েছেন? তাহলে কি সুদান গুরুং তিনিও ভেতরে ভেতরে, যেহেতু বামপন্থীরা ক্ষমতায় রয়েছে, বৈদেশিক শক্তি এবং অন্যদিকে মৌলবাদী এবং রাজতন্ত্রী তাদের ফান্ডিং নিয়ে গিয়েছেন? নাকি সত্যি সত্যি সুদান গুরুং তিনি নেপালের সাধারণ মানুষের নায়ক হিসেবে তিনি এই গোটা অভ্যুত্থানটা নেতৃত্ব দিয়েছেন? দেখুন, আমি এত সহজে কাউকে দাগিয়ে দেব না। অর্থাৎ সুদান গুরুং তিনি এই অভ্যুত্থানের নায়ক নাকি কোনো ষড়যন্ত্রের খলনায়ক আমি এত সহজে বলতে পারবো না, তার কারণ সময় এবং তথ্য বলবে। কিন্তু এটা আপনাদের জানিয়ে রাখি যে সুদান গুরুং কিন্তু এই আন্দোলনের মুখ হয়ে উঠেছে। এই আন্দোলন, যে কোনো আন্দোলন কাউকে না কাউকে মুখ করে। আমি একবার আপনাদের চলে যেতে বলবো ফরাসি বিপ্লবে। রোবসপেয়ার, দাঁতো, মাহাত, এরা সব হচ্ছে ফরাসি বিপ্লবের এক একটা মুখ। এবং আপনারা মনে রাখবেন, ফরাসি বিপ্লবে জয় জয়কার হওয়ার পর একে একে এদেরও গিলোটিনে মাথা পেতে দিতে হয়েছিল। তার কারণ, একবার যদি বিপ্লবের আগুন জ্বলে, একবার যদি দেশ অশান্ত হয়ে যায়, একবার যদি মব কালচার শুরু হয়ে যায়, তাহলে তার নিয়ন্ত্রণে রাখা খুব মুশকিল, এমনকি যারা এই কালচার বা সংস্কৃতি তৈরি করেন তাদের পক্ষেও। যে কারণে অনেকে বলছেন না যে মোহাম্মদ ইউনূস তাকেও একটা সময় এই ধরনের ঘটনার পরিস্থিতির সম্মুখীন হতে হবে। হাউ ইজ সুদান গুরুং কানেক্টেড টু জেনজি প্রোটেস্টার? এবার প্রশ্নটা হচ্ছে, এই গোটা ঘটনাটা ঘটাচ্ছে জেনজি প্রোটেস্টার্স। আমি আপনাদের একটা কথা বলবো, দেখুন কি আশ্চর্য মিল। জেনজি যারা প্রতিবাদ করছেন তাদের বয়স কত? 16 থেকে 25, মানে জেনজি আমরা এদেরই ধরি। কিন্তু এদের নেতৃত্ব কারা দেন? পাকা মাথা সবসময়। আপনারা দেখছেন যে মোহাম্মদ ইউনূস তিনি তো আর জেনজিতে পড়েন না, কিন্তু জেনজিতে ওই নাহিদ থেকে শুরু করে তার যে চেলারা রয়েছে তাদেরকে কিভাবে কাজে লাগিয়েছেন, এবং পরবর্তীকালে তিনি নিজেই বলেছেন এটা একটা মেটিকুলাস অপারেশন, মানে এই কথাটার ইশারা তিনি দিয়েছেন। ঠিক এইখানেও অনেকে বলছেন জেনজিদের সঙ্গে কিভাবে কানেকশন হলো, মানে কিভাবে সংযোগ হলো সুদান গুরুংয়ে। Sudan joined the activities to help others after going through a pain in his personal life. এখানে আমি আপনাকে বলে রাখি যে তার জীবনে কিন্তু একটা করুণ ঘটনা আছে। সে তার সন্তানকে হারিয়েছে, এবং তিনি তার সন্তানকে হারানোর পর
তার ক্ষোভ গিয়ে পড়ে রাষ্ট্রের ওপর। ইতিহাসে এরকম ঘটনা আগেও ঘটেছে। এই যে নেপালের কমিউনিস্ট পার্টি, মার্কসিস্ট লেনিনিস্ট যারা, তাদের কাছে তো মহামতি লেনিনের দাদা তো নিহিলিস্ট ছিলেন, কিন্তু জার তাকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করে, তখন কিশোর লেনিন প্রতিজ্ঞা করেন যে আমার দাদার হত্যাকারীদের আমি ছাড়ব না, এবং লেনিন বুঝতে পারেন তার দাদার হত্যাকারী আসলে জার, কোনো ব্যক্তি নয়, জারতন্ত্র, একটা সিস্টেম। সেদিন থেকে লেনিন প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিলেন যে পেশাদার বিপ্লবী হবেন এবং জারতন্ত্রের অবসান ঘটাবেন। এবং তারপর আমরা জানি রুশ বিপ্লবের ইতিহাস। ঠিক সেই রকমভাবে নিজের জীবনের করুণ পরিণতির পর তার সমস্ত রাগ গিয়ে পড়ে নেপালের সরকারের ওপর। তিনি বলেন এই সিস্টেম আমি নষ্ট করব। অ্যাকর্ডিং টু দ্য অন্নপূর্ণা এক্সপ্রেস নেপালের অত্যন্ত নামী সংবাদ সংস্থা, হি লস্ট হিজ চাইল্ড ডিউরিং অ্যান আর্থকুয়েক অ্যান ইভেন্ট দ্যাট চেঞ্জড এভরিথিং। ওই ভূমিকম্পে নিজের সন্তানকে হারিয়ে তিনি প্রতিজ্ঞাবদ্ধ হন এই সিস্টেমটা খতম করার। আসলে স্বজন হারানোর ব্যথা, সন্তান হারানোর ব্যথা বা নিজের কাউকে হারানোর ব্যথা মানুষকে আলোড়িত করে। ঠিক সেইভাবে অনেকে বলছেন সুদান গুরুংকে আলোড়িত করেছিল এই ঘটনা। From normal activist, he became an organizer supporting people during relief efforts at the time of disasters like flood, landslide and earthquake. এরপর কি হলো? এরপর তিনি ভূমিকম্প, ল্যান্ডস্লাইড মানে যখন ধস নামছে, বা বন্যাতে তিনি মানুষকে রিলিফ দিতে শুরু করলেন, ত্রাণ দিতে শুরু করলেন, এর মধ্যে নিজেকে নিয়োজিত রাখলেন। অর্থাৎ বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে নেপালে যেখানে বন্যা হয়েছে, ধস নেমেছে এবং আর্থকুয়েক, ভূমিকম্প হয়েছে, দেখুন এই সব সময়ই তো বোঝা যায় যে সরকার মানুষের কতটা পাশে আছে। ঠিক এই সময়ই তো বোঝা যায় যখন এই ধরনের বিপত্তিগুলো ঘটে, যখন দুর্যোগ ঘটে, যখন রাষ্ট্রে কোনো দুর্যোগ ঘটে, একটা বিশৃঙ্খল পরিবেশ, তখনই তো রাষ্ট্রের কাছে নাগরিক কি প্রত্যাশা করে সবাই যাতে ত্রাণ পায়, সবাইকে যাতে রিলিফ দেওয়া হয়, সবাই যেন ওই চরম দুর্ভাগ্যজনক মর্মান্তিক পরিণতির মধ্যেও কিছুটা যেন স্বস্তি পায়। এই কাজটাই করতে শুরু করলেন। স্বভাবতই তার আরও চেতনা সমৃদ্ধ হলো, তিনি আরও দৃঢ় হলো তার প্রতিজ্ঞা যে এই সিস্টেমে সাধারণ মানুষকে যাতে রিলিফ দিচ্ছি, এই সরকার এই সিস্টেম পাচ্ছে না, এবং নিজেও ক্রমশ জনপ্রিয় হয়ে উঠতে শুরু করলেন। অর্থাৎ এক কথায় তিনি দুর্যোগপূর্ণ ঘটনা ঘটলেই ছুটে যেতেন, হয়ে উঠতেন মানুষের ত্রাণকর্তা, ত্রাতা। As the protest increased, a campaign called নেপো কিড, আমি এই নেপো কিডদের কথা বলছিলাম, নেপো কিড মানে ভিভিআইপিদের ছেলে মেয়ে, কেষ্ট বিষ্টুদের ছেলে মেয়ে। নেপো কিড went viral with the new generation calling a complete shift in the way the government works. Gurung used digital age technology to stay connected with this youth a number of issues, ultimately leading the protest against government. অনেকে বলছেন যে এই যে নেপো কিড, অর্থাৎ সমস্ত রাষ্ট্র তারা যদি দেখে আমরা খেতে পাচ্ছি না, আমরা কিছু করতে পাচ্ছি না, সবাই তো আর উত্তর কোরিয়া নয়, উত্তর কোরিয়ার মতো তো দুর্ভাগা নয় সবাই, যে শাসক শুধু রাজতন্ত্রের মতো বিলাসবহুল জীবনযাপন করে যাবে। আর সেই জন্যে কি হচ্ছে? সেই জন্যে যখন সাধারণ মানুষ খেতে পাচ্ছে না, তখন তারা যখন দেখছে ডিজিটাল মিডিয়ায় সেই ছবিগুলো, চোখ ধাঁধিয়ে যাচ্ছে, কিন্তু পেটে তো ক্ষুধার আগুন দাউ দাউ করে জ্বলছে। ঠিক সেই সময় দাঁড়িয়ে ডিজিটাল মিডিয়াকে ব্যবহার করে এই সুদান গুরুং গোটা জেনজিকে পথ দেখালেন। দেখো যা হওয়ার কথা ছিল তা নয়। অর্থাৎ সুনীল গঙ্গোপাধ্যায়ের সেই বিখ্যাত কবিতার লাইন, কেউ কথা রাখেনি। And this simple protest turned into a mass movement following the ban on social media. আর তার মধ্যে আগুনে একেবারে ঘি পড়লো, দাউ দাউ করে জ্বলে উঠলো। কেন? তার কারণটা হচ্ছে খুব পরিষ্কার, যে জেনজি তাদের ক্ষোভ, তাদের বহিঃপ্রকাশ, তাদের স্বপ্ন সবকিছু নস্যাৎ করে দিতে নিষেধাজ্ঞা নেমে এলো বিভিন্ন সামাজিক মাধ্যমে।
আরে রাষ্ট্র, তুমি তো খেতে দিতে পারছো না ঠিক করে, তুমি কর্মসংস্থান দেখাতে পারছো না, তুমি স্বপ্ন দেখাতে পারছো না, ওই ডিজিটাল মিডিয়া দিয়ে একটা ভার্চুয়াল স্বপ্নের জগৎ, তাতে যখন মোহভঙ্গ হচ্ছে নিষেধাজ্ঞায়, তখন তো খেপে উঠবেই। আর ঠিক সেই ঘটনাই ঘটল। হু ইজ সুদান গুরুং, 36-year-old, 36 বছর বয়সী, is an activist, president of youth-led NGO হামি নেপাল। হামি নেপাল হচ্ছে তার NGO. According to reports, it is again agitation of this very NGO that transformed into a massive civic movement. On Instagram, the group has shared posts of various rallies and requests like using students to wear school uniforms and carry books, turning demonstration into a symbol of peaceful resistance. প্রথমে তো খুব শান্তিপূর্ণভাবে ছিল। ইনস্টাগ্রামে ফলো করে প্রচার হলো যে সমস্ত স্কুলের ছাত্রছাত্রীরা তোমরা তোমাদের ইউনিফর্ম পরে বেরিয়ে এসো, খাতা বই নিয়ে বেরিয়ে এসো। ভাবুন, একজন পুলিশ কর্তব্যরত কাঠমান্ডুতে, তিনি কি দেখছেন? তিনি দেখছেন তার ছেলে, তার মেয়ে, তাদের বয়সী, তাদের বন্ধু, তাদের বান্ধবী, তারা ধেয়ে আসছে। মনে হয় কোনো সিকিউরিটি ফোর্স তখন ট্রিগার টিপবে, কাঁপছে। আর এইটাই ছিল ব্লু প্রিন্ট, অনেকে বলছে। অর্থাৎ একটা শান্তিপূর্ণ মাস র্যালি, সেটা ধীরে ধীরে হয়ে উঠবে উন্মত্ত। He describes himself as a philanthropist who has been working for a decade to provide relief during disaster. His work, as per the reports, includes collaborating with donations to distribute during emergency among communities hit by earthquake, floods and landslide. যে কথা আপনাদের বলছিলাম, যে বিভিন্ন সময় রাষ্ট্র যখন দুর্যোগে পড়ে, সেই সময় তিনি ত্রাতার ভূমিকা অবলম্বন করে। The NGO হামি নেপাল use social media to circulate protest routes and safety instruction for September 8. এই যে হামি নেপাল, এই হামি নেপাল সংস্থার যিনি প্রধান, তিনি গোটা ঘটনাটা ব্লু প্রিন্টটা তৈরি করেছেন। এবং অনেকে বলছেন সেই ছোটবেলায় পড়েছিলেন তো সেই আশ্চর্য বাঁশি, যেই বাঁশির কথা শুনে নগরের সমস্ত ইঁদুর পিলপিল করে দৌড়েছিল, সেই হ্যামিল্টনের বাঁশি, সেই বাঁশি যেন বাজিয়েছিল এখানে সুদান গুরুং। এবার চলে আসি ছবি। এই খণ্ডযুদ্ধ দেখতে পাচ্ছেন, দেখুন সবার বয়স, জেনজিতে সবার বয়স, চোখ মুখগুলোকে দেখুন, বেশিরভাগই হেলমেট পরে আছে। আর কি করবে, তার কারণ এইদিকে সিকিউরিটি ফোর্স, যাদের মুখ খোলা আছে, মুখগুলো স্পষ্ট করে দেখুন। দেখুন অকুত ভয়, কোনো ভয় ডর নেই, একদম বুক চিতিয়ে দাঁড়িয়ে আছে। আর এই ছবি যখন ভাইরাল হতে শুরু করলো, মানুষের রক্ত গরম হয়ে গেল। স্কুলের ইউনিফর্ম পরে, দেখুন ছাত্রী স্কুলের ইউনিফর্ম পরে, এবং মাথার উপরে নিয়েছে নেপালের পতাকা। সমস্ত মোবাইল, এই দেখুন, এগুলো সব মোবাইলে ব্রডকাস্ট হচ্ছে। এই যে মোবাইলটা দেখতে পাচ্ছেন, অত্যন্ত দামি মোবাইল, সেই মোবাইলে ব্রডকাস্ট হচ্ছে, লাইভ টেলিকাস্ট। না, কোনো মিডিয়ার দরকার নেই, ওই একটা সামাজিক মাধ্যম খোলা ছিল, তাতেই বিপ্লব ঘটে গেল। মুহূর্তের মধ্যে দেখতেই পাচ্ছেন গোটা কাঠমান্ডু এবং নেপাল দাউ দাউ করে জ্বলে উঠল। এখন প্রশ্ন হচ্ছে, কোন পথে নেপাল? রাষ্ট্র কোন পথে, অবশ্যই তা নির্ধারণ করবে সেই রাষ্ট্রের জনগণ। আগ বাড়িয়ে কিছু বলবো না, কিন্তু একটা জিনিস খুব পরিষ্কার বলবো, নেপালের এই ঘটনা আরো একবার প্রমাণ করল যে গণতন্ত্রে শুধুমাত্র ভোটে জিতে আসাই শেষ কথা নয়। গণতন্ত্রে দরকার একটা হুইসেল, প্রেসার কুকারের হুইসেলের মতো একটা জায়গা, যেখান থেকে ক্ষোভ এবং সমস্ত কিছু বেরিয়ে আসবে। বিভিন্ন জায়গায় এই মুহূর্তে দক্ষিণ পন্থার জয় জয়কার হচ্ছে, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। পৃথিবীর বিভিন্ন প্রান্তে ক্রমশ ফেলে আসা দক্ষিণ পন্থাই হয়ে উঠেছে চালিকা শক্তি, এটাও অস্বীকার করার কোনো জায়গা নেই। আবার এটাও অস্বীকার করার কোনো জায়গা নেই যে দক্ষিণ পন্থাকে মানুষ সমর্থন করলেও দক্ষিণ পন্থায় শাসকের মুখই অনেক সময় হয়ে ওঠে এক সময় এক নায়কতন্ত্র বা ডিক্টেটর, আর সেই সময়ই ঘটে বিপত্তি।
তার কারণ ক্ষমতার অহংকারে মানুষ এমন জায়গায় গিয়ে পৌঁছায় তখন ধরাকে সরা জ্ঞান করে, আর সেই সময় সাধারণ মানুষ তাদের জমানো পুঞ্জীভূত ক্ষোভ বিস্ফোরণ ঘটিয়ে দেয়। আর এই বিস্ফোরণ ঘটেছে নেপালে। প্রশ্ন অনেক আছে, সেই প্রশ্নের উত্তর এই মুহূর্তে দেওয়া সম্ভব নয়। তার কারণ সময় উত্তর দেবে। কিসের কারণে নেপালে এত বড় বিপর্যয়? না, শুধু সামাজিক মাধ্যম নিষেধাজ্ঞা নয়, শুধুমাত্র জেনজের ক্ষোভ নয়, নিশ্চয়ই এর পেছনে আরো অনেক কারণ রয়েছে। হতে পারে বৈদেশিক কারণ, হতে পারে প্রতিবিপ্লব ঘটছে, হতে পারে রক্ষণশীলরা আরো জোরালো হয়ে উঠছে, হতে পারে বামেরা, অর্থাৎ সেখানকার যারা বামেরা, তারা নেপালের জনগণের ভাবাবেগে আঘাত দিয়েছে। কিন্তু একটা জিনিস খুব পরিষ্কার, মানুষ ভালো নেই। আর মানুষ যদি ভালো না থাকে তাহলে মুহূর্তের মধ্যে সংসদ ভবন থেকে শুরু করে এত সিকিউরিটি ফোর্স, এত দমক জমক, আর সব কিছু ফোলা বেলুন যেমন একটা ছোট্ট ছিদ্র পেলে সমস্ত হাওয়া বেরিয়ে যায়, ঠিক সেই সময় যা হয় রাষ্ট্রেও তাই হয়, অর্থাৎ সব কিছু চুপসে যায়। অন্তত পদত্যাগী যারা পালিয়ে বেড়াচ্ছে তারা বুঝতে পেরেছে, কিন্তু যারা এখনো বিভিন্ন জায়গায় শাসন ক্ষমতায় আছে তারা কি বুঝতে পেরেছে? আপনার কি মত?